জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। আগামী রোববার দুপুর 12টায় শিক্ষক শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন নিয়ে সচেতন করা হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। বলেন, নতুন ভোটাররা কিভাবে সহজে ডাকসু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারে সে বিষয়ে এদিন বিস্তারিত জানানো হবে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার বার্তা নিয়ে সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারের জন্য জিএস পদ থেকে সরে দাঁড়ান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। বলেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপলব্ধি থেকেই আবু বাকেরকে সমর্থনের কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আবু বাকের মজুমদারের বিজয়ের মধ্য দিয়েই তার বিজয় হবে। এ সময় মাহিন সরকার তার শুভাকাঙ্ক্ষীদের বাকেরকে বিজয়ী করতে ও গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানান। গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেই জায়গা থেকে আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, স্নেহধন্য ছোট ভাই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। ছাত্রছাত্রীদের মাঝে অনেকেই কিন্তু এবার প্রথমবারের মতো ভোট দিবে। তাদের ভোটিং প্রক্রিয়া এবং ভোটদানে আগ্রহী করার জন্য, ভোটদান প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও এর মধ্যে আমরা ওয়েবসাইটে ছেড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। ডাকসু ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অভ্র, ছুটির দিনে প্রচারণা কেমন চলছে? আজ কোনো প্যানেলের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। প্যানেলের যেই যারা কিনা প্রার্থী আছে তারা, তার পাশাপাশি যদি হচ্ছে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু হচ্ছে যে নির্বাচন কমিশন আছে সেই কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি বিতর্কের আয়োজন করা হয়েছে। সেই বিতর্কে কিন্তু হচ্ছে যারা ভিপি জিএস হচ্ছে, আমি যদি একটু বলতে, কমিশন আছে সেই কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি বিতর্কের আয়োজন করা হয়েছে। সেই বিতর্কে কিন্তু হচ্ছে যারা ভিপি জিএস আছে, আমি যদি একটু বলতে চাই যে বিশেষ করে হচ্ছে জিএস যারা আছে তারা কিন্তু হচ্ছে আজকের বিতর্কে অংশ নিচ্ছে এবং তারা কি ধরনের ইস্তেহার দিচ্ছে এবং কি ধরনের কর্মসূচি নিবে যদি তারা বিজয়ী হতে পারে সেই নিয়ে কিন্তু হচ্ছে এই যে বিতর্কে হচ্ছে কথাবার্তা চলছে। তার পাশাপাশি আলোচনায় উঠে আসছে যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেমন হওয়া চাই। এর আগে কিন্তু হচ্ছে যেহেতু জুম্মার নামাজ ছিল আজকে, সেহেতু কিন্তু নামাজের পরপরই একটি সংবাদ সম্মেলন, তারা কিন্তু নামাজের পরপরই হচ্ছে গণমাধ্যমের সাথে কথা বলে এবং এর পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করি যে ছাত্র দশামস্ত যে প্যানেলটি আছে সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু হচ্ছে আব্দুল ইসলাম তিনি কিন্তু কথা বলেন গণমাধ্যমে। তিনি তখন বলেন যে তারা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই ডাকসু নির্বাচন দিতে আসবেন এমন একটু আশাবাদ ব্যক্ত করে। আর অন্যদিকে কিন্তু হচ্ছে যারা উচ্চমধ্য শিক্ষার্থী জোটের আছেন ভিপি প্রার্থী, তিনিও কিন্তু বলেন যে তার ব্যাপারে তিনি আগামী দিনে ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হবেন, সে ব্যাপারে তিনিও কিন্তু হচ্ছে শতভাগ নিশ্চিত। সবকিছু মিলিয়ে কিন্তু আজকের যে ছুটির দিন হওয়া সত্ত্বে কিন্তু হচ্ছে যে হলগুলো আছে হলগুলোতে কিন্তু হচ্ছে আমরা প্রার্থীদের ভিড়টা বেশি লক্ষ্য করেছি। সেখানে কিন্তু হচ্ছে অনেকেই গিয়েছেন তাদের ঘোষণা চালাতে, যেহেতু আজকে 11তম দিনের মতো যেই প্রচার প্রচারণা আছে, নির্বাচনের প্রচার প্রচারণা সেটা কিন্তু চলছে। সেই নির্বাচনের প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কিন্তু বলাই চলে উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন নির্বাচন কমিশনার, চিফ রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের, তিনি কিন্তু বলছিলেন যে আগামী রবিবার কিন্তু হচ্ছে এই যে যারা কিনা নতুন ভোটার আছে তাদের জন্য কিন্তু হচ্ছে এই একটি প্রশিক্ষণের তারা হচ্ছে আয়োজন করেছে। সেখানে কিন্তু যারা কিনা নতুন ভোটার আছে তাদের জন্য
মূলত মূলত হচ্ছে কিভাবে ভোট দিবেন এবং খুব সহজে কিভাবে ভোট দিয়ে বের হয়ে যেতে পারে সেই ব্যাপারে কিন্তু হচ্ছে নির্দেশনা থাকবে। পাশাপাশি রবিবারে কিন্তু হচ্ছে যারা শিক্ষক আছে তারা সবাই থাকবে, তার পাশাপাশি যারা কিন্তু হচ্ছে সেখান থেকে জানতে পারবে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। মাহফুজ। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন শাহাদত অভ্র। ডাকসু নির্বাচনে ভোটারদের উপঢৌকন দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাম সমর্থিত প্যানেল সপ্তক পর্ষদের এজিএস প্রার্থী সোহাগী সামিয়া। ছাত্র শিবিরের নেতাকর্মীরা নারী প্রার্থীদের সাইবার বুলিং করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ বলেছেন, সাইবার বুলিংয়ের সাথে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়িত নয়। সকালে নতুন কলাভবন চত্বরে আচরণবিধি ভঙ্গের অভিযোগ সংক্রান্ত সংবাদ সম্মেলন করেন সপ্তক পর্ষদের প্রার্থীরা। সেখানে তারা বলেন, নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 7,000 টাকা খরচ করতে পারলেও অনেক প্রার্থী প্রতি ঘন্টায় তা ব্যয় করছেন। আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে ছাত্র শিবিরের কর্মীরা মব সৃষ্টি করে প্রচারণায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব ঘটনায় ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ শিক্ষার্থীদের কাছে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রত্যুত্তরে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার দাবিও করেন তিনি। ডাইনিংয়ে আমাদের হলগুলোতে হচ্ছে হলের ডাইনিংগুলোতে ভর্তুকি কম, যার জন্য হচ্ছে পুষ্টিকর খাবার পায় না। তারপরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে দেখা যায় যে অটোমেশনের সুবিধা না থাকার কারণে হচ্ছে অনেকে দৌড়াদৌড়ি করতে হয় ফর্ম ফিল আপের জন্য বা বিভিন্ন কাজে। সেই বিষয়গুলো হচ্ছে মূলোৎপাটন করার জন্য আমরা চেষ্টা করে যাব। এই ডাকসু যে অনুষ্ঠিত হচ্ছে, সেই ডাকসুতে আমরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনের অবস্থান দেখতে পাচ্ছি। প্রশাসন সেখানে প্রচ্ছন্নভাবে ভূমিকা পালন করছেন, সেখানে প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের খোঁজখবর রাখছেন সহকর্মী হোসেন জাহিদ। তার কাছে জানবো প্রচারণার সবশেষ খবর। জাহিদ, ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে কি বলছে কমিশন, আর ছুটির দিনে প্রচারণা কেমন দেখছেন? মাহফুজ, যেহেতু এখন পড়ন্ত বিকেল এবং এই বিকেলে সকালে যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীদের আনাগোনা খুবই কম, কাজেই প্রার্থীদের যে প্রচারণা সেটি খুব ঢেলেঢালাভাবে চলছিল। তবে দুপুরের পর থেকে বিশেষ করে এই পড়ন্ত বিকেলে এসে শিক্ষার্থী আনাগোনা যেমন বেড়েছে, একই সঙ্গে প্রচারণার কিছুটা আমরা চাপ দেখতে পাচ্ছি। এবং যেহেতু 9 সেপ্টেম্বর প্রচারণা শেষ হবে, কাজে এই সময়টুকু তারা চেষ্টা করছেন হল পর্যায়ে, বিশেষ করে হলের কক্ষে গিয়ে গিয়ে শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহার তুলে ধরার পাশাপাশি ভর্তিও তারা চাইছেন। কিন্তু যেটি আসলে আমরা জানতে পেরেছি, প্রার্থীরা বলছেন অনেকগুলো অভিযোগ তাদের জমা হয়েছে, কিন্তু এই অভিযোগগুলো কমিশনের কাছে জমা দেওয়ার পরেও কমিশন এখনও পর্যন্ত নীরবতা পালন করছে, এমন অভিযোগ তারা করেছেন। বরং এই যে প্রচারণার যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে, এটির মাধ্যমে কোনো পক্ষ তারা প্রচারণা করতে পারছেন না, আবার কোনো পক্ষ আচরণবিধি লঙ্ঘন করে যেহেতু প্রচারণা করছেন, কাজে তারা সুবিধাটুকু নিচ্ছেন। এবং এখানে যদি প্রশাসন কোনো ভূমিকা না রাখে, সেক্ষেত্রে একটি নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এমন আশঙ্কাও অনেক প্রার্থী করেছেন। বিশেষ করে বাম সমর্থিত প্যানেল বলছেন তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এই একই অভিযোগ ছাত্র শিবিরের যে প্যানেল তারাও করছেন, বলছেন তারা নিজেরাও এটার ভিকটিম, কাজেই তারাও এটার সমাধান চান, এটার বিচার চান। এবং কাছাকাছি অভিযোগ করেছে ছাত্র দলের প্রার্থীরাও, তারাও বলছেন যে আসলে প্রচারণার বিধিনিষেধের কারণেই দেশব্যাপী অন্যান্য ছাত্র সংগঠনের যে সকল ছাত্র সংসদের নির্বাচনগুলো হচ্ছে তার যে উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ডাকসু নির্বাচনে সেটি লক্ষণীয় হচ্ছে না। এবং এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এটি যাতে শিথিল করা হয়, যাতে করে শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার যে প্রক্রিয়া, যে সকল প্রচলিত নিয়মগুলো আছে, বিশেষ করে জনসমাগম, সভা, মিছিল, মিটিং, সেগুলো যাতে করে কিছুটা শিথিল করা হয়, যাতে করে ভোটারদের কাছে যাওয়া যায়, সেই দাবি তারা করেছেন। এবং প্রশাসন আসলে অভিযোগগুলোকে আমলে না নিলেও এখন পর্যন্ত তারা বলছেন 9 তারিখ যেহেতু শেষ সময়, 8 তারিখে কিংবা 7 তারিখে প্রশাসনের পক্ষ থেকেই একটি নির্বাচনী বিতর্ক, ইলেকট্রাল ডিবেট তারা আয়োজন করবেন, যাতে করে ভোটার এবং প্রার্থীর মধ্যে কোনো দূরত্ব না থাকে, যাতে করে তর্কে বিতর্কে সঠিক একটি প্রার্থীকেই তারা বেছে নিতে পারেন, সেই প্রক্রিয়া তারা গ্রহণ করবেন। এবং অনেক প্রার্থী অভিযোগ করছিলেন যে আসলে এখানে অবৈধ টাকার কোনো সংস্রব আছে কিনা, সেই অভিযোগ করার পাশাপাশি বলছেন যে আসলে 7,000 টাকা সর্বোচ্চ সীমা অতিক্রম করা সেটি যাবে না, কিন্তু অনেকে সেটি অতিক্রম করছেন, সে বিষয়ে যাতে করে প্রশাসন ব্যবস্থা নেয় সেই দাবি তারা করছেন। মাহফুজ, চেষ্টা করবো পরবর্তী বুলেটিনে আবারও খবর জানাতে। আপাতত ডাকসু নির্বাচনে এই ছিল আমার কাছে সর্বশেষ। ডাকসুর খবরাখবর জানাচ্ছিলেন হোসেন জাহিদ।
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর ঢাকার 15 আসনের কাফরুল দক্ষিণ থানার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ইনসাফের দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে, আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। দিল্লির প্রচারণায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোপ সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করে। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের 3 দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি আমরা। লগ্ন, সংহতি সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। 3 দফা দাবি নিয়ে সংহতি সমাবেশ শুরু হয়েছিল। এটি একটি গণসংহতি সমাবেশ। এখানে গণ অধিকার পরিষদের পাশাপাশি জুলাই আন্দোলনের সক্রিয়ভাবে অবস্থান করেছিল যে দলগুলো, সবাই আসলে এখানে অংশগ্রহণ করেছে। এখানে অংশগ্রহণ করেছে বিএনপি এবং একই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শুরু করে সক্রিয় সকল রাজনৈতিক সংগঠনই কিন্তু এখানে আসলে অংশগ্রহণ করেছে। তারা 3টি দাবি নিয়ে এখানে মূলত একীভূত হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে অতর্কিত হামলার যে অভিযোগ তারা করেছে সেটির বিচার চাচ্ছে এবং একই সাথে আরেকটি বিষয় তারা জানিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি তারা জোরালোভাবে বলেছে এবং একই সাথে বলেছে যে জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে তাদের যেন সক্রিয়ভাবে রাজনীতি কোনো অধিকার না থাকে সেই বিষয়টিতে আসলে তারা জোরালো দাবি জানিয়েছে। শুধু জাতীয় পার্টি নয়, একই সাথে সমমনা 14 দলের যে রাজনীতি রয়েছে সেটিকে আসলে যেন কোনোভাবেই যেন সেই রাজনীতি কার্যক্রম সক্রিয় অবস্থায় না থাকে সেই দাবিটি জানিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে শাহবাগে কিন্তু শুক্রবার পুরো শহরে বিরানভূমি হলেও কিন্তু এই শাহবাগের প্রান্তর কিন্তু জনস্রোত বয়ে যাচ্ছে। আমরা দেখেছি গণ অধিকার পরিষদের যারা বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা উত্তর দক্ষিণের কিংবা তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন শাখা কিংবা ওয়ার্ডের, তারা যেমন মিছিলের মাধ্যমে উপস্থিত হয়েছেন, একই সাথে আমরা দেখেছি যে বিএনপি কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কিন্তু লম্বা একটা মিছিল আমরা দেখেছি এবং তারা পালাক্রমে সবাই বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি নিশ্চিত করেছেন যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে রাজনৈতিক যে অধিকার রয়েছে সেখানে যেন কোনো রকম বৈষম্য না হয়, অতর্কিত হামলার শিকার না হয়, সবাই যেন নিজেদের জায়গা থেকে স্বাধীনভাবে তাদের যে নিজেদের যে অধিকার রয়েছে সেই অধিকারের বাস্তবায়ন যেন ঘটে, তারা যেন নিজেদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, নিজেদের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেখানে নতুন করে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, অপচেষ্টা করতে না পারে সেই বিষয়টি বলছে। এবং জাতীয় পার্টির যে রাজনীতি নিষিদ্ধকরণের একটি দাবি তারা জানিয়েছিল, এর মাধ্যমে তারা আসলে সোচ্চারভাবে বলতে চায় যে গেল সরকার আমলে সবচেয়ে বেশি কিন্তু গেল সরকারকে সহাবস্থানে রাখার ক্ষেত্রে বা সহায়তা করেছে এই জাতীয় পার্টি, তাই তারা জাতীয় পার্টিরও কিন্তু রাজনৈতিক অধিকার যেন নিষিদ্ধ করা সেই দাবি জানিয়েছে। তো মাহফুজ, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। মাহফুজ। শাহবাগে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ, সে খবর জানাচ্ছিলেন লগ্ন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ফরিদপুরের ভাঙা আসন ভেঙে দেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নে ফরিদপুর ৪ আসন থেকে ২ আসনে অন্তর্ভুক্ত করায় শুক্রবারের সকাল থেকে ফুঁসে ওঠেন স্থানীয়রা। ভাঙার মনসুরাবাদ ও হামিরদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে প্রায় ২.৫ ঘন্টা সড়ক অবরোধ করেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ। আসন বিন্যাসের প্রতিবাদে বিকালে ফের ভাঙা টোল প্লাজা এলাকায় অবরোধ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন ২০১৩ সালে ফরিদপুরের ৫টি আসন ভেঙে ৪টি করা হয়। এবারে নতুন করে সীমানা পুনর্নির্ধারণ মেনে না নেয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। অবকাঠামো উন্নয়ন সহ ৩ দফা দাবিতে আমরণ অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনশন শুরু করে তারা। আজও তাদের অনশন চলমান। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বাড়াতে জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন করছিলেন তারা। এ কারণে শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধও করে, কিন্তু কর্তৃপক্ষের টনক না নড়ায় অনশন কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। দেশে প্রায় ৪৮% ইলিশ আহরণ কম হচ্ছে। এর মূল কারণ হিসেবে দূষণকে চিহ্নিত করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পর্যাপ্ত ইলিশ পেতে চাইলে দূষণের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে ৩য় আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্লাস্টিকের ব্যবহার, পলিথিনের ব্যবহার কমানোটা শুধুমাত্র একটা পরিবেশের বিষয় না, এটা আপনার মাছ খাওয়া, আমাদের খাদ্যকে নিরাপদ রাখা, সব কিছুর দিক থেকেও এটা খুবই জরুরি। হাওর উন্নয়ন বোর্ডের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো হাওর গবেষণা ইনস্টিটিউট এবং এটার সাথে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাথে সম্পর্কিত করে একটা সমন্বিত পরিকল্পিত একটা গবেষণা করা যাবে, যেটা রক্ষা করতে পারবে। দেশের যেসব মেডিকেল কলেজ সরকার নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হবে না, সেসব কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এই হুঁশিয়ারি দেন। 37টা মেডিকেল কলেজ আছে, বেসরকারি আছে 67টা। আমরা একটা ম্যাট্রিক্স ঠিক করছি। এই ম্যাট্রিক্সের মধ্য দিয়ে, কারণ কোয়ালিটি হল ইম্পর্টেন্ট জিনিস, আমি যে মেডিকেল কলেজে পড়াশোনা করাবো সে যদি ভালো এক্সপিরিয়েন্স না হয়, ভালো শিক্ষা না পায়, কিছু কিছু মেডিকেল কলেজ যেগুলো ম্যাট্রিক্সের নিচে পড়ে যাবে, তাদের আমরা নতুন করে ভর্তি নেওয়াটা বন্ধ করে দেব। কক্সবাজারের বাকখালী নদীর ৬ নম্বর ঘাট এলাকায় স্থানীয়দের বাধার মুখে উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সকাল ৯:৩০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে সড়কে জড়ো হতে থাকে স্থানীয়রা। এ সময় অভিযানের জন্য আনা একটি এক্সক্যাভেটর ভাঙচুর করে ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া বিমানবন্দর সড়কের প্রবেশ মুখ থেকে ৬ নম্বর ঘাট পর্যন্ত অন্তত ৫টি জায়গায় ব্যারিকেড দিয়ে সৃষ্টি করে প্রতিবন্ধকতা। এক পর্যায়ে সেনাবাহিনীর 2টি সাজোয়া যান ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী সদস্য। এমন পরিস্থিতিতে সকাল 11টার কিছু আগে উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফলে প্রায় 1.5 ঘন্টা পর সকাল 11টার দিকে বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ছুটির দিনে কক্সবাজার সৈকতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। বিকেলেও সমুদ্র স্রোতে মেতেছেন অনেকেই। এ নিয়ে আরও জানতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সৈকতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, আর উচ্ছেদ অভিযান নিয়ে উত্তেজনার কারণে পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন।
সৈকতের নগরীতে আসলে সমুদ্রের নোনাজল স্পর্শ কিংবা সমুদ্র তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এই বিরল দৃশ্যের সাক্ষী হতে আসলে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন মানুষ, এবং ছুটির দিনগুলোতে মানুষের সেই উপচে পড়া ভিড় আরো প্রবল রূপ নেয়। এবং আমরা আজকেও দেখছি যে প্রচুর মানুষ রয়েছে সৈকতের, পুরো সৈকত জুড়েই আসলে বিপুল মানুষের উপস্থিতি বলা যায়, এবং তারা কিন্তু নিজেদের মতো করে আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে সময়টা কাটাচ্ছেন। এবং যেটি বলছিলেন যে সকালের যে উচ্ছেদ অভিযান সেটির কোনো প্রভাব পড়েছে কিনা, সেটি সকালের দিকে আমরা দেখেছি মূলত পর্যটকরা, যেসব পর্যটক কক্সবাজার বিমানবন্দর সড়ক দিয়ে বিমানে যাতায়াত করেন, সেই সড়কে প্রায় 1.5 ঘন্টা মতো তাদের যাতায়াত বিঘ্নিত হয়েছে, এবং অনেকে কিন্তু 2 থেকে আড়াই কিলোমিটার পথ কিন্তু তাদের হেঁটে বিমানবন্দরে পৌঁছতে হয়েছে, কিংবা বিমানবন্দর থেকে অন্য গাড়ি ধরতে হয়েছে। এভাবেই কিন্তু সকাল 11টা পর্যন্ত এই সময়টা এভাবেই গিয়েছে পর্যটকদের। তবে যারা সড়ক পথে এসেছেন তারা কিন্তু কোনো সমস্যার মুখোমুখি হননি, এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে তারা এখানে সময়টা যাপন করছেন। এবং এই যে পর্যটক সমাগম ছুটির দিন হিসেবে প্রত্যেক ছুটির দিনে আসলে কক্সবাজারে বিপুল পর্যটকের সমাগম থাকে, এবং আজকেও স্বাভাবিকভাবেই যেহেতু ব্যাপক পর্যটক উপস্থিতি রয়েছে, সেটির কারণে এখানকার যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কিংবা এখানে যারা রিসোর্ট ব্যবসার সাথে যুক্ত, যাদের রেস্তোরাঁ রয়েছে, কিংবা এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানে যারা ক্ষুদ্র হকার রয়েছেন, তাদের মাঝে কিন্তু স্বস্তি যেমন আছে, আনন্দ আছে, এবং তারা এই যে পর্যটকের উপস্থিতি, এটির কারণে তারা খুশি। সৈকত ছাড়াও কিন্তু এখানে অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সবখানে কিন্তু পর্যটকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকে সকাল থেকে আমরা দেখছি, এবং বিকেলেও পর্যটকদের যে আনন্দ উচ্ছ্বাস সেটির সাথে যোগ দিয়েছেন স্থানীয়রাও। মাহফুজ, এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মনতোষ বেদজ্ঞ। শরীয়তপুরে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ। এ বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, মেলায় ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন আর কেনাবেচা কেমন হচ্ছে জানাবেন। এই মুহূর্তে কিন্তু মেলায় কানায় কানায় ভরে গেছে ক্রেতার এবং দর্শনার্থীদের উপস্থিতিতে, এবং যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। কারণ আজকে শুক্রবার ছুটির দিন, এবং ছুটির দিনের এই পরন্ত বেলায় কিন্তু পরিবারের সদস্যদের নিয়েই ক্রেতারা এই মেলায় প্রবেশ করছেন। শরীয়তপুরের শিল্পকলা একাডেমি মাঠে এই মেলা মাসব্যাপী চলছে। আজকে 6ষ্ঠ দিনের মতো এই মেলায় চলছে, এবং মেলা মাসব্যাপী চলবে। এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীর দোকানগুলি বেশি আমরা দেখছি, যে গৃহস্থালির পণ্যগুলো, ক্রোকারিজের দোকান, পাশাপাশি কসমেটিক্স, জুয়েলারির দোকানও রয়েছে, এবং সেই দোকানে কিন্তু উপচে পড়া ভিড়ও রয়েছে। আমরা দেখছি যে এখানে নারীর উপস্থিতি অনেকটা বেশি, এবং শিশুরাও এসেছেন। শিশুদের বেশ কিছু খেলনার দোকানও রয়েছে, এবং সেই খেলনাগুলো কিন্তু বেশ বিক্রি হচ্ছে এই মুহূর্তে। বিক্রেতারা যেমনটা বলছেন যে আসলে এখানে বিক্রি কিন্তু বেশ ভালোই হচ্ছে, এবং যত দিন গড়াচ্ছে তত বিক্রির পরিমাণও বাড়ছে। আর ক্রেতারা বলছে যে আসলে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা ক্রেতাদের মাঝে দেখেছি। তারা বলছেন যে আসলে এখানে কিছু পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে, আবার অনেক ক্রেতাই বলছেন যে আসলে পণ্যের মান অনুযায়ী দাম নেওয়া হচ্ছে। তবে ক্রেতাদের ক্ষোভ রয়েছে এখানে আসলে প্রবেশ মূল্য নিয়ে। তারা বলছেন যে এখানে প্রবেশ করতে গিয়ে কিন্তু তাদের 20 টাকা গুনতে হয়েছে। এটা যদি না থাকতো তাহলে আরও দর্শনার্থী এবং ক্রেতা এখানে উপস্থিত হতো। বিক্রেতারা বলছেন যে আসলে তারা বিভিন্ন পণ্যের উপর ছাড় দিয়েছেন, এবং পাশাপাশি বিভিন্ন অফারও দিয়েছেন। আমরা ক্রোকারিজ এবং কসমেটিক্সের দোকানগুলোতে দেখেছি যে এখানে একটি পণ্য কিনলে 10টি পণ্যর সাথে দেওয়া হচ্ছে ফ্রি, এমনটা তারা অফার দিচ্ছেন। তবে বলা যায় মাহফুজ যে আসলে এই মেলাকে কেন্দ্র করে একটি খুব স্বল্প জায়গার মধ্যে এই মেলাটি আয়োজনের কারণে কিন্তু প্রধান সড়কের পাশে, হাসপাতালের পাশে হয় কিন্তু সড়কে বেশ যানজট হচ্ছে, এবং এখানকার যারা হাসপাতালের রোগী তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে একমাত্র একটি শিশু পার্ক, শরীয়তপুর শিশু পার্ক, সেই শিশু পার্কে ঢুকতেও কিন্তু বিড়ম্বনায় পড়ছেন এখানকার যারা শিশু পার্কের শিশু কিশোর এবং অভিভাবকরা। তো সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে মেলা জমে উঠেছে, এবং মেলা যত সময় গড়াবে ততই কিন্তু ক্রেতাদের উপস্থিতি বাড়বে, কেনাবেচা বাড়বে। মাহফুজ। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।
ভারতের মুম্বাইয়ে ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সন্ত্রাসী হামলার বার্তার পর শহর জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গণেশ বিসর্জন উৎসবের আগে শহরটির 34টি গাড়িতে রাখা 400 কেজি RDX বিস্ফোরণের হুমকি দেয়া হয় ওই হোয়াটসঅ্যাপ বার্তায়। শনিবার অনন্ত চতুর্থী বা গণেশ বিসর্জন উৎসব উপলক্ষে আগে থেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিল মুম্বাই পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে একটি বার্তা আসে। বার্তা প্রেরণকারী নিজেকে লস্করি জিহাদি সংগঠনের একজন কর্মী দাবি করে জানান, সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে 14 হামলাকারী ভারতে প্রবেশ করেছে। সাথে আনা হয়েছে 400 কেজি RDX, যা 34টি গাড়িতে আলাদাভাবে স্থাপন করা হয়েছে। বার্তায় আরও বলা হয়, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হলে প্রায় 1 কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে। পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের 7 দিনের মাথায় থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বিরোধী নেতা আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটের মাধ্যমে আনুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে মাত্র 2 বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ডবাসী। তবে দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি, কারণ দেশটিতে বারবার সামরিক অভ্যুত্থান এবং আদালতের হস্তক্ষেপে বিভিন্ন সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। কম্বোডিয়ার সাথে সীমান্ত বিরোধ মোকাবেলায় নীতি লঙ্ঘনের দায়ে 30 আগস্ট ক্ষমতাচ্যুত হন পেতংতার্ন সিনাওয়াত্রা। এদিকে গেল বৃহস্পতিবার গভীর রাতে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাবা, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তার বিরুদ্ধে থাকা একটি মামলায় দণ্ডিত হওয়ার শঙ্কায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এবার পুলিশি বর্বরতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা। এ সময় রাজধানী জাকার্তায় দেশটির সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। সরকারি আইন প্রণেতাদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে অসন্তোষ জানিয়ে আন্দোলনে নামে দেশটির সাধারণ মানুষ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত 10 জন। এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে এবং সরকারের সঙ্গে আলোচনায় বসার দাবি জানায় শিক্ষার্থীরা। পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইউক্রেনকে দেয়া পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চয়তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় ভূখণ্ডে সেনা মোতায়েন করা হলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে ফ্রান্সের প্যারিসে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে ইউরোপের নেতারা। আলোচনার উদ্দেশ্য ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে কলিশন অব উইলিং জোটের নেতারা কিভাবে সাহায্য করতে পারেন এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো। বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট দাবি করেন, শান্তি চুক্তির কার্যকর হলে ইউক্রেনে সেনা পাঠাতে প্রতিশ্রুতি দিয়েছে অন্তত 26টি দেশ। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে ভিনদেশি কোনো সেনা উপস্থিত রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এক্ষেত্রে ওই পিস কিপিং ফোর্স বা শান্তি বাহিনীকে ছাড় দেবে না মস্কো। এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে মস্কোতে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়ে 3টি শর্ত দেন পুতিন। এর জেরে প্যারিসে কোলিশন অব উইলিং জোটের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন জেলেনস্কি। এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার রাতে আঘাত হানা 5.6 মাত্রার ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত 17 জন। আহতদের সবাইকে কুনার প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আফগান কর্তৃপক্ষ। এদিকে রোববারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 2200 ছাড়িয়েছে। আহতের সংখ্যা 3600-র বেশি। এখনও চলছে উদ্ধার অভিযান। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এমন অবস্থায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ $11 মিলিয়ন বেশি সহায়তার আশ্বাস দিয়েছে। তবে এই অর্থ সরাসরি তালেবান সরকারের হাতে দিতে রাজি নয় তারা। বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার মাধ্যমে আফগানের কাছে পৌঁছানো হবে সহায়তার অর্থ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ও ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv।
ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhonTV।